আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি অধ্যায় 2, যেটা আমাদের গতি, এবং অধ্যায় 4 দুইটার সমন্বয় হচ্ছে একটা সৃজনশীল টাইপের একটা কোয়েশ্চেন। তো আই হোপ সো আগের অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক ভাবে জমা দিছো। তো আগের অ্যাসাইনমেন্টের তুলনায় এই অ্যাসাইনমেন্ট একটু আমাদের জন্য সহজ, কারণ এই পুরো ম্যাথটার সাথে আমরা হচ্ছে পরিচিত, শুধু গ্রাফ গুলো ছাড়া। বাট গ্রাফের কিছু কিছু জিনিসের সাথে আমরা পূর্ব পরিচিত, এবং এটা আমাদের অতি পরিচিত একটা ম্যাথ। তাহলে এটা আমরা চলো আস্তে আস্তে সলভ করে ফেলি। তাহলে আমাদের কিওয়ার্ড গুলো কোথায় আছে? আমরা আমাদের টাইটেলটা দিব হচ্ছে শক্তির রূপান্তর শিরোনাম, আর এটা হচ্ছে আমাদের 47 থেকে 49 পৃষ্ঠা, এটা হচ্ছে গতি চ্যাপ্টারের তোমাদের পরন্ত বস্তুর গতি ওইখানে আছে, একটু পড়ে নিও অ্যাসাইনমেন্টটা সলভ করার আগে। আর 100 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত আছে গতিশক্তি বিভব শক্তি, ওইটাও একটু পড়ে নিতে পারো এটা সলভ করার আগে। তাহলে চলো হচ্ছে আমরা সলভে চলে যাই ডিরেক্ট। আমাদের প্রথম প্রশ্ন দেখো, আমাদের এখানে ইনফরমেশন গুলো কিন্তু সবগুলো বাংলায় লেখা। আমি আমি এগুলো ইংরেজিতে লিখবো, তো ডিজিট ইংরেজি বাংলা লিখলে কোনো কিছু যায় আসে না। তো এটা নিয়ে আই হোপ সো কারো টেনশন নেই। তাহলে আমাদের এখানে বলা আছে 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, প্রথম প্রশ্ন, 40 মিটার উচ্চতায় বস্তুটার মোট শক্তি কত? মার্কস হচ্ছে 2। তাহলে আমরা কিভাবে, আমরা যদি মোট শক্তির সমীকরণ লিখতে পারি তাহলে 1 পাবো, আর মোট শক্তি বের করতে পারলে হচ্ছে আমরা 2 পাবো। তাহলে আমরা চলো শুরু করে দেই। আমরা লিখবো হচ্ছে ক। আমরা প্রথমে লিখে নিব যে দেয়া আছে আমাদের কি, পাথরের ভর m is equal to কত কেজি জানি, 75 কেজি, 75। যেটা আমরা ইংরেজিতে লিখতেছি, ইউনিট আমরা ইংরেজিতে লিখতেছি। আমাদের উচ্চতা কত? 40 মিটার। h is equal to 40 মিটার। আমরা লিখবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেহেতু কোন বস্তু উপর থেকে নিচে পড়লে পরন্ত, আমরা এখানে লিখবো যেহেতু বস্তুটি পরন্ত বস্তু, তাই এর অভিকর্ষ ত্বরণ কত হবে? আমরা যেটা জানি 9.8 ইন্টু m is inverse 2। তাহলে চল আগে ব্যাপারটা একটু বুঝি। আমাদের এখান থেকে ধরো একটা বস্তু আছে, আমাদের এখান থেকে হাইট বলা, আমাদের টোটাল হাইট কত? টোটাল হাইট হচ্ছে 40 মিটার। আমাদের মেইন যে পাথরটা ধরলাম, এটা একটা পাথর, এই পাথরটা হচ্ছে 40 মিটার হাইটে বসে আছে, জাস্ট আমরা এখানে রেখে দিছি। তাহলে আমরা তো জানি যে আমাদের যে কোনো কিছুর, যে কোনো বস্তুর মোট শক্তি বা যান্ত্রিক শক্তি শব্দের অর্থ কি? বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল। তাহলে আমরা এটা লিখে ফেলি। আমরা জানি যে মোট শক্তি সমান হচ্ছে কি কি? বিভব শক্তি এবং কি গতি শক্তির যোগফল, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো পাথরটা কি স্থির আছে না 40 মিটার উচ্চতায়? তো পাথরটা যেহেতু স্থির আছে, এর কিন্তু কোনো বেগ নাই, আর এর যেহেতু কোনো বেগ নাই, তাহলে এর জন্য কিন্তু আমরা কোনো গতিশক্তি পাচ্ছি না। তাহলে আমরা বিভব শক্তির সমীকরণ কি জানি? mgh। আর গতিশক্তির সমীকরণ জানি হাফ mv², তাই না? এখান থেকে আমরা যদি বসাই মানগুলো, 75 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 40 প্লাস হাফ ইন্টু 7.5 ইন্টু 0²। তাহলে আমরা এখানে লিখবো এত, দেন হচ্ছে আমরা এত জুল হচ্ছে অ্যান্সার। আমরা ব্র্যাকেটে লিখে দিব যেহেতু বস্তুটি স্থির স্থির তাই এর বেগ
v is equal to 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখে ফেলি। আসতেছে 75 মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই 40, আমার রেজাল্ট চলে আসছে 29400 জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটা অ্যান্সার বের করতে পারলে এক পাবো, আর এই যে মোট শক্তি সমান যে আমরা বিভব শক্তি এবং গতি শক্তিকে কাউন্ট করি, এটা লিখতে পারলে আরো এক পাবো। তো প্রথম প্রশ্নটা 2 মার্কস খুব ইজিলি পাওয়া যায়, এটাতে কোনো তেমন ঘাপলা টাপলা নাই এবং এটা খুব ইজিলি বোঝা যায়। এর পরবর্তীতে দেখো আমাদের পরবর্তীতে কি বলা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটার মোট শক্তি কি কি রূপে আছে। আমরা মোট শক্তি কি কি রূপে আছে সেটা তোমাকে দেখাইতে হবে। মার কিভাবে পাবা, তোমাকে লিখতে হবে কোন শক্তিতে পরিবর্তন হয়েছে, যদি এটা পারো তুমি এক পাবা, আর কি কি অবস্থা আছে লিখতে পারলে এক পাবা। তাহলে চলো আমরা লিখি এখান থেকে। আমরা লিখবো খ, আমরা লিখবো যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি শক্তির রূপ দুইটি। প্রথমটি আমরা লিখবো হচ্ছে বিভব শক্তি, ও দ্বিতীয়টি হচ্ছে আমাদের গতি শক্তি। এটা আমরা লিখে ফেললাম যে আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি দুইটি হচ্ছে যান্ত্রিক শক্তির রূপ। ঠিক আছে, যান্ত্রিক শক্তি মানে কিন্তু আমাদের মোট শক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি মানে কিন্তু আমরা আসলে আমাদের মোট শক্তিটা বুঝি। আর আমরা কিন্তু জানি যে শক্তির নিত্যতা সূত্র থেকে শক্তি শুধু কি হয়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। আমরা এটাও লিখতে পারি শক্তিদ্বয় শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস আগে থেকেই জানতাম, আগে থেকে জানার ব্যাপারটাকেই কিন্তু আমরা এখানে লিখে রাখছি। ওকে, এরপরে আমরা চাইলে এখানে একটা এক্সট্রা কাজ করব। সেই এক্সট্রা কাজ হচ্ছে আমরা প্রথমে বিভব শক্তির সংজ্ঞাটা দিব। আমরা প্রথমে এখানে বিভব শক্তির সংজ্ঞাটা দিব। তা আমি সংজ্ঞাটা তো একটু বড়, আমি সংজ্ঞাটা লিখতেছি না, আমি মুখে বলে দিচ্ছি, তো তোমরা এখান থেকে লিখে ফেলবা সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখবো যে প্রথম যে প্রশ্নটা, আই মিন বিভব শক্তি কাকে বলে, এটা লিখবা হচ্ছে সবাই এখানে লিখবা বিভব শক্তি লিখে, এটা জাস্ট এক্সট্রা আমরা লিখতেছি, এটার জন্য আমরা এক্সট্রা মার্কস পাবো না। তো বিভব শক্তি লিখে আমরা লিখবো যে, আমি একবার বলে যাচ্ছি তোমরা থামায় থামায় শুনবা, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে, অথবা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে হচ্ছে আমরা কি বলি, বিভব শক্তি বলি। ঠিক আছে, আমাদের মেইনলি ডেফিনেশনটা হচ্ছে এইরকম। তো আমরা অনেক রকম ডেফিনেশন দিতে পারি এখান থেকে, তো আমি যেটা বললাম ওটা হচ্ছে দিলে বেটার হয়। আবার যদি তোমরা লিখতে চাও যে না, যে কোনো বস্তু আমাদের মানে স্থির অবস্থায় তার মধ্যে যে শক্তি থাকে তাকে বলে হচ্ছে বিভব শক্তি। তবে তুমি যদি অবস্থানটা উল্লেখ করে দাও তাহলে ভালো হয়, কারণ আমরা জানি বিভব শক্তি মানে হচ্ছে mgh, তাই না? তাহলে আমি আবারও বলি, স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে বা স্থিতি শক্তি বলে, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো। তো যাই হোক, এইটুকু আমরা এখানে লিখবো।
লেখার পরে হচ্ছে আমরা এখান থেকে গতিশক্তি ডেফিনেশনটা দিব। গতিশক্তির ডেফিনেশন তো সবাই পারো, গতিশক্তির ডেফিনেশন আমরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে পারি, তাই না? তো গতিশক্তির ডেফিনেশনটা কি? কোন গতিশীল বস্তু, আমরা লিখবো কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ওকে, কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। তো এতটুকু তুমি এখানে লিখে আসবা। তো লিখে আসার পরে তুমি এবার লিখবা 40 মিটার উচ্চতায়, 40 মিটার উচ্চতায় পাথরটির মধ্যে, পাথরটির মধ্যে মোট শক্তি, বিভব শক্তি ও গতি শক্তি রূপে রয়েছে। এটা লিখবো, এখানে কিন্তু আছে রয়েছে, ঠিক আছে? পাথরটার মধ্যে মোট শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি রূপের রয়েছে, ঠিক আছে? এরপর আমরা লিখবো কিন্তু বস্তুটি স্থির হওয়ায় এটি তার বেগের জন্য কোনো কাজ করে না। তাই বস্তুর, বস্তু বা পাথরের দিতে পারো তোমরা, এখানে পাথরটি দিতে পারো, পাথরটি দিলে বেটার হয়। তাই পাথরটির গতিশক্তি আমরা লিখব হচ্ছে 0, পাথরের মোট শক্তি সম্পূর্ণ বিভব শক্তিতে, বিভব শক্তিতে রূপান্তরিত অবস্থায় আছে, ঠিক আছে? রূপান্তরিত অবস্থায় আছে কারণ এর গতিশক্তি, এর গতিশক্তি আমরা লিখবো সম্পূর্ণ বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। এতটুকু লিখলেই হবে। আমাদের মেইন অ্যান্সার হচ্ছে শুধু বিভব শক্তি আছে, বাট এটা আমাদের গতিশক্তি থেকে পরিবর্তিত হয়ে বিভব শক্তি আসছে, এইভাবে তুমি ব্যাখ্যা করবা। এবার ব্যাখ্যা করলে একদম অ্যান্সারটা পারফেক্ট। তো এবার চলো আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন যে প্রবলেমটা, ঠিক আছে? লেখো, চিত্র আঁকো, একে হচ্ছে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। তো এটা চলো আমরা সলভ করি। এটা সলভ করার আগে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে, আমাদের কিছু জিনিস বুঝতে হবে। এটা যদি একটা হাইট হয়, আমরা ধরো এইটুকু ধরলাম হচ্ছে 40, ঠিক আছে? ধরো এতটুকু হচ্ছে আমাদের 20, এতটুকু হচ্ছে আমাদের ধরো বাকি 30, তাহলে বুঝাই যাচ্ছে এইটুকু হচ্ছে আমাদের 10 মিটার, এইটুকু হচ্ছে আমাদের 10 মিটার, এইটুকু হচ্ছে আমাদের 20 মিটার, এটা বোঝাই যাচ্ছে। তাহলে কোন একটা বস্তু কেমন যখন পরন্ত বস্তু হিসেবে আচরণ করে তখন আসলে তার মোট শক্তি আমরা কিভাবে বের করি, চলো এটা একটু বুঝি আগে। আমরা প্রথমে ধরো বস্তুটাকে এখানে যদি কল্পনা করি, তাহলে এই অবস্থানে বস্তু দুইটা শক্তি আছে। আমাদের প্রথম শক্তিটা হচ্ছে বি, বি মানে হচ্ছে আমাদের বিভব শক্তি এমজি। আমরা অনেকে হচ্ছে এটাকে ইপি দিয়ে লিখি, আমরা ইপি দিয়ে লিখবো না, আমাদের বর্তমান বইতে এটাকে ভি দ্বারা এক্সপ্রেস করা। আর আমাদের গতিশক্তিকেও আমরা ইকে দিয়ে লিখবো না, আমরা টি দিয়ে লিখবো, বর্তমান বইতে টি দ্বারা এক্সপ্রেস করা, হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে দুইটার ইকুয়েশন। তাহলে দেখো আমাদের মূলত
যখন কোনো পড়ন্ত বস্তু উপর থেকে পড়ে আমরা মেইনলি বিভিন্ন হাইটের জন্য একটা বিভব শক্তি পাই, একটা গতি শক্তি পাই। কেমন সেটা? তাহলে আমি তোমাদের বললাম যে এখানে আমাদের ভি স্কয়ার মানে হচ্ছে 2g h প্রাইম, 2g h প্রাইম। তাহলে কাটাকাটি করলে কি আসতেছে? mgh প্রাইম আসতেছে, 2 টু ক্যান্সেল। তাহলে আমাদের এখানে বিভব শক্তি মানে দেখো, বিভব শক্তি তো আমাদের একটা h আছে, গতি শক্তি তো আমাদের কি আছে? একটা h আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি ধরি যে কোনো একটা পাথর ধরো এখানে আছে, তাহলে সে, খেয়াল করো, সে ভূমি থেকে কত উচ্চতায় আছে সেইটা সব সময় তার বিভব শক্তির এইচ হয়। মনে রাখবো, ভূমি থেকে ওই বস্তুটা কত উচ্চতায় আছে সেটা হচ্ছে সবসময় বিভব শক্তির এইচ হয়। তাহলে চিন্তা করো, যদি পাথরটা এখানে থাকতো, তাহলে দেখো তো পাথরটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? 10 প্লাস 10 20 মিটার। যদি পাথরটা এই উচ্চতায় থাকতো, তাহলে কত? ভূমি থেকে মাত্র 10 আছে, তখন এইচ এর মান 10 বসাইতাম। তখন আমাদের যদি এখানে পাথরটা একদম নিচে থাকতো, পাথরটা একদম ভূমিতে আছে মানে কোনো উচ্চতায় নাই। তাহলে আমরা সবসময় বিভব শক্তির যে হাইটটা ইউজ করি সেটা আসলে বুঝি কি, ভূমি থেকে সে কত উচ্চতায় আছে তার উপরে ডিপেন্ড করে। ওকে, ভূমি থেকে কত উচ্চতায় আছে আমরা ব্যাখ্যা করলাম, তো এইচ এর মিনিংটা আমরা বুঝছি। আর এই এইচ প্রাইমের মিনিংটা কি? বিভব শক্তি আসলে কি হয়? যখন কোনো বস্তু গতিশীল হয় তখনই তো আসলে বিভব শক্তি পাই, তাই না? তো বিভব শক্তি আমরা পরন্ত বস্তুর বেলায় যেভাবে পাই সেটা হচ্ছে, আমরা উপর থেকে কতটুকু নিচে বা কোন পজিশনে আছে এটা যদি কাউন্ট করি। ধরো আমার বস্তুটা আছে এই মোমেন্টে, তাহলে এখানে গতি শক্তির জন্য আমরা হাইট কতটুকু পাবো এটা ডিপেন্ড করে আমি কোথা থেকে যাত্রা করছি, কোথায় এসে পৌঁছাইছি। অর্থাৎ আমি ছিলাম 40-এ, আসছি কততে? আমি চলে আসছি হচ্ছে এখন অলমোস্ট 30 মিটার চলে আসছি। তাহলে আমাদের ছিলাম হচ্ছে আমরা জিরোতে, আমাদের চেঞ্জ আসছে কত? 30 মিটার। তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে আমরা এখানে এইচ ব্যবহার করতাম কত? ব্যবহার করতাম 30 মিটার। অর্থাৎ আমাদের কোনো একটা পজিশনে গতিশক্তির এইচ কি হয়? একদম শুরু থেকে ওই পজিশন পর্যন্ত ডিস্টেন্স। আর বিভব শক্তি কি হয়? বিভব শক্তি হয় যেখানে বস্তু বর্তমানে আছে সেটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেইটা। আর গতিশক্তির ক্ষেত্রে কি হয়? কোন একটা বস্তু যে পজিশনে আছে সে শুরু থেকে ওই পজিশনে আসতে কতটুকু উচ্চতা ক্রস করছে। তাহলে এটা কিন্তু দুইটা আলাদা আলাদা হাইট। আমাদের এই গ নাম্বারটাতে 5টা ম্যাপ করতে হবে এরকম আলাদা আলাদা। তো 5টা ম্যাপ করতে গেলে আমরা এখান থেকে যে যে ইনফরমেশনটা পাবো সেটা হচ্ছে, আমাদের 5বার বিভব শক্তির হাইট চিন্তা করতে হবে, 5বার গতি শক্তির হাইট চিন্তা করতে হবে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি জাস্ট হাইট ব্যাপারটা বুঝে যাও তাহলে কিন্তু সেখান থেকে অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করে দেই। আমাদের আই হোপ সো পুরো ব্যাখ্যাটা ক্লিয়ার। আমি আবারও বলি, গতিশক্তির ক্ষেত্রে আমরা যেখানে এসে পৌঁছাই, আমরা যেখান থেকে আসছি সেখান থেকে উচ্চতাটা মাপবো। আর বিভব শক্তির ক্ষেত্রে আমরা যেখানে পৌঁছাই একদম ভূমি থেকে সেটা কত উপরে সেটা মাপবো। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। আচ্ছা, তাহলে এবার আমাদের কিভাবে সলভ করতে হবে একটু দেখে আসি। গতিশক্তি এবং বিভব শক্তির সমীকরণ লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বারটা লিখি। খুব সুন্দর করে এটা করতে হবে, 4 মার্ক এবং এটা যথেষ্ট বড় হবে। তাহলে আমরা এখান থেকে লিখবো যে প্রথমে যে আমরা জানি আমরা জানি বিভব শক্তি V is equal to mgh ও গতিশক্তি T is equal to half mv স্কয়ার। ঠিক আছে, আমাদের বিভব শক্তি ভিটি একটু বড় করে লেখো। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারলাম। লেখে আমরা লিখবো এখানে পাথরের ভর
ভি হচ্ছে নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করার পর অর্জিত বেগ। এইচ হচ্ছে ভূমি থেকে পাথরের উচ্চতা। এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার করে নেব। আচ্ছা, তো আমাদের বিভব শক্তি এটা শেষ, আমরা এক পায়ে গেছি। এরপর দেখো বলছে সময়ের সাথে গতি শক্তি বা বিভব শক্তি যে কোনো একটা গ্রাফ আঁকতে। তো গ্রাফ আঁকার আগে তো আমাদের দুনিয়ার মান বের করতে হবে। বাট দেখো এখানে আমাদের সময়টাও বের করা লাগবে, গতি শক্তিও বের করা লাগবে, বিভব শক্তিও বের করা লাগবে। প্রশ্নটা কি, বস্তুটা মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর আমরা যে পজিশন গুলা পাবো সেগুলা নিয়ে গ্রাফ আঁকতে হবে প্রতি 10 মিটার পর পর। ঠিক আছে, চলো আমরা সলভ করি। তাহলে আমরা লিখবো যে যেহেতু প্রতি 10 মিটার পর পর আমরা এটা সলভ করব, তাহলে আমরা লিখি যে 40 মিটার উচ্চতায়, এভাবে লিখি, ভূমি থেকে 40 মিটার উচ্চতায় পাথরের বিভব শক্তি, ভি সমান কত, আমরা কত পেয়েছিলাম, 29,400 জুল। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা লিখবো পাথরের গতি শক্তি এটা আমরা ক থেকে পাই। তারপর আমরা লিখবো হচ্ছে সময় t is equal to 0 সেকেন্ড, ব্র্যাকেটে লিখবো কেন 0 সেকেন্ড, কারণ বস্তু স্থির, কারণ বস্তু হচ্ছে স্থির। এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো 40 মিটার উচ্চতা আমরা জাস্ট একটু লিখে নিলাম। ওকে, এবার আমরা লিখব যে এখানে লিখবো হচ্ছে, একটু বুঝাই কিভাবে লেখা যায়। তাহলে আমরা 10 মিটার করে করে নামাই। ঠিক আছে, আমরা লিখি যে প্রথম 10 মিটার অতিক্রমকালে, ঠিক আছে, আমরা প্রথম 10 মিটার অতিক্রমকালে দেখো প্রথম 10 মিটার যখন অতিক্রম করে, ঠিক আছে, তার অর্থটা কি, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি হতে 30 মিটার উচ্চতায়। এইভাবে হচ্ছে আমরা দুইটা স্পষ্ট করে লিখবো। তাহলে কি হবে, ভূমি থেকে আমরা যে হাইটটা পাবো সেটা আমরা বিভব শক্তিতে কাজে লাগাবো, আর যতটুকু অতিক্রম করে করে যাবে সেটা হচ্ছে আমরা আমাদের গতি শক্তিতে কাজে লাগাবো। তাহলে চলো আমরা প্রথমে হচ্ছে বিভব শক্তিটা বের করি। আমরা লিখি যে বিভব শক্তি, আমরা যেটা একাধিক বের করতেছি তাহলে আমরা এখানে 1 দেই, এটা 1, এটা হচ্ছে 1। তাহলে আমাদের বিভব শক্তি এখান থেকে আসবে হচ্ছে V2। তো V2 সমান আমাদের কি আসবে, এম আসবে আগের মতোই, জি আসবে আগের মতোই, তবে এবার হচ্ছে আমাদের এইচটা একটু ডিফারেন্স। আগের বার এইচ ছিল, এবার হচ্ছে আমরা এখানে কি ধরতে পারি, জাস্ট এইচ ধরলাম। ঠিক আছে, এটা এইচটা ধরে এটাকে কত কি ধরা যায়, তো অনেকবার লিখবো, তাহলে এটাকে ধরো আমরা H1 ধরলাম। এই H1টা আসলে কতটুকু, H1টা হচ্ছে 30 মিটার, ভূমি থেকে সে কত উপরে আছে সেটা হচ্ছে বিভব শক্তির এইচ। এটা আমরা H1 ধরলাম, প্রাইম ধরলে আসলে ভালো লাগতো না,
তাহলে আমরা এখান থেকে ম্যাথটা করি। আমাদের 75 কেজি গুণ 9.8 গুণ হচ্ছে h1, h1 কত ভূমি থেকে, আমরা 30 মিটার, এখান থেকে আমরা জুল পাবো। তাহলে আমরা লিখে দিব h1 শব্দের অর্থ কি, h1 শব্দের অর্থ হচ্ছে ভূমি থেকে পাথরের উচ্চতা, ভূমি থেকে পাথরের উচ্চতা। প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে, যেটা হচ্ছে 30 মিটার। একদম ক্লিয়ারলি হাইট গুলার ব্যাখ্যা আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করতেই হবে। 759.8 ইন্টু 30, আমার আসছে হচ্ছে 22,000 এত জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এতটুকু। এইটুকু হচ্ছে আমরা ক্লিয়ার প্রথম 10 মিটার অতিক্রমণ কাল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের গতিশক্তি। অতএব গতিশক্তি, গতিশক্তি কি হবে, গতিশক্তি হবে হচ্ছে আমাদের টি2। তো টি2 সমান আমরা কি জানি, হাফ এম, তাহলে এটাও v1 স্কয়ার দেই। তাহলে v1 স্কয়ার দিলে আমাদের কি আসে দেখো তো, হাফ ইন্টু এম। তো v1 স্কয়ার মানে কি, আমরা v1 স্কয়ার বলতে কি বুঝবো, আমরা বুঝবো হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh। ইউ তো এখানে 0, তাহলে ডিরেক্ট 2gh বসাবো। তো ডিরেক্ট যদি 2gh বসে তাহলে কত হয় বলো তো, ডিরেক্ট যদি আমরা 2gh বসাই তাহলে কত হয়, 2 ইন্টু জি ইন্টু এইচ। এবার এইচ আমি কি বসাবো, এইচটা আমি এখানে এইচ না বসাই, আগের বার দেখো আমরা কিছু বসাই নাই, আমরা এখানে একটু ডিফারেন্ট চিন্তা করি, এইচ না ধরে এখানে এক্স ধরি। ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমি ধরলাম এটা x1, আমি ধরলাম এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে আমাদের x1। তাহলে আমরা এখান থেকে এইটা কভার আপ দিই, তাহলে আমাদের 2 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে mg x1। তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে m এর মান হচ্ছে 75, g এর মান হচ্ছে 9.8 এবং x1 আমরা পাবো কত, 10 মিটার। ঠিক আছে, এই x1 পাবো হচ্ছে 10 মিটার। তাহলে এত জুল, তার মানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে x1 মানে হচ্ছে স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কত, এখানে 10 মিটার। স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 10 মিটার অতিক্রমণকালে 10 মিটার। তাহলে আমরা এইভাবে 10, আমি আবারও বলতেছি, তোমাকে এক্স্যাক্টলি পরিচয় দেওয়া লাগবে যে কোন এইচটা আসলে কত, তাহলে এই হাজার হাজার এইচ এর পরিচয় এতিম হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে সলভ করলে পাইলাম হচ্ছে 7350 জুল। এটা গেল গতিশক্তি। তাহলে এবার হচ্ছে আমরা সময়টা বের করব। ঠিক আছে, আমরা যদি ধরি যে সময় টি, আগেরটা 1 ধরছিলাম না, এবার হচ্ছে টি2 ধরি। সময় টি2 হলে আমরা লিখবো, সময় টি2 হলে 10 মিটার, যেহেতু আমরা উপর থেকে পড়লে টাইমটা কাউন্ট হয়, 10 মিটার অতিক্রম কালে 10 মিটার অতিক্রমণ কালে কি হবে আমাদের, আমরা এখানে কত ধরতেছি, দূরত্বকে x1 ধরতেছিলাম তাই না। তাহলে আমরা লিখবো হচ্ছে, আমরা জানি সূত্রটা হচ্ছে কি h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে আমাদের এখানে ইউটি তো নাই, তাহলে আমরা এখানে লিখবো x, h এর জায়গায় x1 ইজ ইকুয়াল টু হাফ অফ জি টি2 স্কয়ার। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, আমরা এখানে লিখবো হচ্ছে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার প্রয়োগ করে। এটা লিখতেছি এই জন্য, হুট করে x1 দেখা, যদি টিচার হচ্ছে ধরো অন্য মনস্ক থাকে, হুট করে নিয়ে h1 দেখা বা x1 দেখা ভাববে কি লিখলো, এটা একটু সমস্যা আর কি। যাই হোক, আমরা কোনো ছাড় দিব না, আমরা পারফেক্টলি লিখবো। তাহলে টি2 সমান কত আসতেছে, 2x1 ডিভাইডেড বাই হচ্ছে g,
দেন হচ্ছে রুট ওভার। তাহলে দেখো ফাইনালি আমরা টি2 কত পাচ্ছি, টি2 পাচ্ছি 2 ইনটু x1, x1 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 9.8। তো 9.8 দিলে কত আসে আমাদের, 2 ইনটু 10 ডিভাইডেড বাই 9.8 রুট ওভার, অ্যান্সার আসছে 1.428 সেকেন্ড। তাহলে আমাদের প্রথম 10 মিটার যেতে এই বস্তুটা টাইম নেয় 1.428 সেকেন্ড, যখন আমার গতি শক্তি থাকে 7350 জুল এবং বিভব শক্তি থাকে 22050 জুল। তাহলে দেখো আমি যদি তোমাদেরকে এখান থেকে এটা মিউট করে দেখাই, আমাদের কিন্তু এই যে প্রথম 10 মিটার অতিক্রম কালে অর্থাৎ ভূমি থেকে 30 মিটার উচ্চতায় এরকম করে আরো দুইবার হচ্ছে ম্যাপটা করতে হবে, ঠিক আছে? এরকম করে আমাদের আরো দুইটা ম্যাপ করতে হবে। তাহলে আমি তো, আমার কাছে তো রাবার আছে, তো আমি রাবার দিয়ে মুছে মুছে করতেছি, তোমরা হচ্ছে আবার লিখে লিখে করবা। তাহলে প্রথম কথাটা বাদ, এরপরে 10 মিটারটা বাদ, এরপরে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় নাই, এরপর হচ্ছে আমাদের এখান থেকে H1টা হবে না এবং হচ্ছে আমাদের B2 হবে না, আমি জাস্ট মুছে দিচ্ছি। যতটুকু আমি চেঞ্জ করব তোমরা এটাকে আবার লিখবা। আমি মোটামুটি মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা লিখবো দ্বিতীয় 10 মিটার। আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি। দ্বিতীয় 10 মিটার অর্থাৎ 10 প্লাস 10 20 মিটার অতিক্রমকালে, ঠিক আছে? দ্বিতীয় 10 মিটার মানে কি, 10 প্লাস 10, আগের 10 এখনের 10 গতিশক্তির জন্য, এই হাইটটা হচ্ছে গতিশক্তি। অতিক্রমকালে অর্থাৎ ভূমি হতে কত, ভূমি হতে কত উচ্চতায়, আমরা এখানে এটা মনে হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে, এটা আসলে ব্র্যাকেট দেওয়া না, আমি জাস্ট বোঝানোর জন্য দিছিলাম। এখান থেকে আমরা পাবো হচ্ছে ভূমি হতে কত, যদি ওইটা 20 হয় তাহলে এটা কত হবে, 40 মাইনাস 20। তাহলে আমি লিখবো 40। এখন আমি আগেরটা কিন্তু বিয়োগটা দেখাইনি, তোমরা চাইলে দেখাইতে পারো। আচ্ছা, না দেখাইলে সমস্যা নেই। তাহলে আমরা লিখবো 20 মিটার উচ্চতা, এটা টানা লিখে যাবা, পরপর লিখবা। তাহলে এবার বিভব শক্তিকে আমরা ধরি হচ্ছে, আচ্ছা আমি তো একটা কাজ করি না, আমি তো মানগুলা লিখে রাখি নাই, আমি তো মানগুলা খাতায় লিখে রাখতে হবে যাতে করে আমার পরবর্তীতে গ্রাফে আমরা এটা বসাইতে পারি। ওয়েট, আমি একটা খাতা নিচ্ছি, কিছু মানগুলা লিখে রাখি। আমাদের প্রথম প্রথম যে মানগুলো আসছিল, আমাদের প্রথম যে একদম মানগুলো আসছিল, টাইম হচ্ছে 0 সেকেন্ড, আমাদের T1 ছিল হচ্ছে কত, 0 জুল, আর B1 ছিল তখন 29,400। এরপর আমরা টাইম পাইছিলাম কত, আনসার তো মুছে দিছি, আনসারটা লেখা আছে টাইমের 1.428। T1টা পাই, T2টা পাইছিলাম হচ্ছে আমরা, T2টা আমরা পাইছিলাম কত, 75 গুণ 9.8 গুণ হচ্ছে আমাদের, এটা ছিল 10, T2টা ছিল 7350, তাহলে V2 হবে হচ্ছে 22,050। এটা আমি লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের ইনফো, কাজে লাগবে। ওকে, তাহলে এতটুকু তো ডান। এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের পরবর্তী পার্ট। তাহলে আমরা এখান থেকে এটাকে দেই হচ্ছে এবার 3v3, যেহেতু আমাদের এবার উচ্চতাটা হচ্ছে ডিফারেন্ট, আগের বার আমরা H1 ধরছিলাম, তাহলে এটাকে এবার H2 ধরি।
তাহলে আমরা এখানে পরিচয় দিব h2 হচ্ছে ভূমি থেকে পাথরের উচ্চতা, যেটা হচ্ছে আমাদের কত 20 মিটার। দেখো এখানে আসছে 20 তাহলে 20 বসাইলে কত আসে 75 গুণ 9.8 গুণ হচ্ছে 20 আসছে হচ্ছে। দেখো আমাদের শক্তি কিন্তু এই মোমেন্টে দুই ভাগ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে যেহেতু হাফ হাফ উচ্চতায় আছে শক্তি দুই ভাগ হয়ে গেছে। তাহলে এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা এখান থেকে টি3, তো টি3 বের করার সময় আমরা আগের বার বি কত লিখছিলাম, আগের বার বি যদি আমি 1 লিখছিলাম মেবি, তাহলে এটা হচ্ছে 2 লিখবো। যদি বি2 হয় তা আগের বার হচ্ছে আমাদের x1 ছিল, এবার আমরা এখানে লিখবো হচ্ছে x2। তাহলে আমাদের x2 টা কত হবে স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব, যেটা কত, যেটা হচ্ছে আমাদের 20 মিটার। ওকে, এখানেও আমরা 20 বসাবো, 20 বসালে আসতেছে 14,700 জুল। 14,700 জুল চলে, দেখছো? এই সেই উচ্চতাটা আমাদের পরবর্তী প্রশ্নে বলছি যে কোন উচ্চতায় বা কখন আসলে গতিশক্তি বিভব শক্তি সমান হয়। আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে যখন 20 মিটার অতিক্রম করে তখন গতিশক্তি বিভব শক্তি সমান হয়। তাহলে সময় এবার আমরা যদি ধরি আমাদের টি3 হলে কতটুকু অতিক্রম কালে বলতো 20 মিটার অতিক্রম কালে আমরা কিন্তু 20 মিটার উপর থেকে নামতেছি। তাহলে এখানে আমাদের x2 ইজ ইকুয়াল টু কি হবে g3 স্কয়ার, দেন এখানে আমাদের আসবে হচ্ছে 3, দেন এখানে আসবে হচ্ছে আমাদের কত 2। তাহলে আমরা এখানে কত বসাবো, এই 10 এর জায়গায় বসাবো এবার হচ্ছে 20, এই 10 এর জায়গায় আমরা 20 বসাবো। 20 বসাইলে কত সেকেন্ড আসে চলো চেক করি। তাহলে আমরা লিখবো যে 2 into 20 divided by 9.8 root over answer। आंसर আসছে হচ্ছে 2.020 সেকেন্ড। তাহলে ইনফরমেশন গুলো লিখে ফেলতে হবে সাথে সাথে। আমাদের হচ্ছে টি3 আসলো 2.020 সেকেন্ড, ক্যাপিটাল টি3 আসছে 14,700 এবং হচ্ছে ভি3 আসছে কত 14,700। তাহলে এটা হচ্ছে আমরা ইনপুট লিখে ফেললাম। ওকে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে দ্বিতীয় অতিক্রমকালে। ওকে, তাহলে এবার হচ্ছে এতটুকু শেষ। এরপর আমরা এখান থেকে কি দেখবো, আমরা দেখবো হচ্ছে আরো কমাবো। তাহলে আমরা লিখবো এবার হচ্ছে নতুন করে আরেক প্যারা, নতুন করে আরেক প্যারা লিখতে যাচ্ছি। নতুন করে চলো লিখে ফেলি। আমরা লিখবো যে তৃতীয় 10 মিটার, ঠিক আছে, তৃতীয় 10 মিটার। তৃতীয় 10 মিটার বলতে আসলে কি বোঝায়, বোঝায় হচ্ছে আগের 20 এবং এখনের 10 এতটুকু। তাহলে 30 মিটার অতিক্রম কালে কিন্তু ভূমি থেকে কত, ভূমি থেকে আমাদের যদি 30 মাইনাস করি ভূমি থেকে 10 মিটার উচ্চতা। এতটুকু ক্লিয়ার। এবার হচ্ছে আমরা এখানে চেঞ্জ করে ফেলি। আমরা এখানে ভি থ্রি কেটে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ভি4, আমাদের জন্য এবার আসবে ভি4। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের h3। যদি এটা h3 হয়ে যায় তাহলে আমরা এখানে h3 সমান কত লিখবো, আমরা লিখবো হচ্ছে এখানে 10। আমরা হচ্ছে h3 সমান হচ্ছে লিখবো 10। তাহলে এখানেও ক্যালকুলেশন আসবে হচ্ছে 10। তো 10 আসলে আমাদের কি আসে মেইন মান, তো 10 আসলে 759.8 ইনটু 10, যেটা আগে আসছিল গতিশক্তির এটাই আসছে 7305 জুল। এটা গেল হচ্ছে বিভব শক্তি। ঠিক একইভাবে আমরা গতিশক্তির ক্ষেত্রে এখানে আমরা কি করব, টি3টা মুছবো, টি3 এর জন্য ভি2 মুছবো, ভি2 এর জন্য x2 মুছবো এবং এখানে আমাদের x2 মুছে যাবে এবং হচ্ছে এই মেইন অ্যানসারটা মুছবে এবং হাইটটা মুছবে। হাইট কত, হাইট হচ্ছে 20। তো এবার দেখো আমরা কত পাচ্ছি, আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা আবার হচ্ছে আমাদের টি4 হবে। তো টি4 হইলে এটা আমাদের হবে কত, এটা হচ্ছে ভি3। তো ভি3 হইলে এবার আমরা পাবো x3 হাইট। তাহলে x3 হাইটটা কত, x3 হাইট হচ্ছে স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব। স্থির অবস্থা থেকে অতিক্রান্ত দূরত্ব কত আসলে 30 মিটার, আমাদের 30 মিটার। তাহলে এবার আমরা এখানে ইউজ করব হচ্ছে 30। তাহলে আমাদের রেজাল্ট কত আসে, রেজাল্ট বোঝাই যাচ্ছে কত আসবে ক্যালকুলেশন ছাড়াও 22050 জুল। তাহলে আমরা দেখবো 22050
50 জুল। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে আমাদের T4 হবে, T4 মানে চেঞ্জ হবে, x2 হবে না, T3 হবে না, x2 এগুলো বাদ। আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে লিখবো যে টি হচ্ছে কত, 4 হলে কত অতিক্রম কালে, 30 মিটার অতিক্রম কালে কতটুকু আমরা জানি। আমাদের এখান থেকে কি ছিল, x3 ছিল, আমাদের এখান থেকে x3 ছিল এবং টিটা কত, টি হচ্ছে T4, তাহলে টি ফোর আর হচ্ছে x3 মানে কত, x3 মানে হচ্ছে 30। তাহলে মান বসাই, √2 ইন্টু 30 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমাদের এখান থেকে আসতেছে 2.474 সেকেন্ড। তাহলে ইনফোগুলো আমরা লিখে ফেলি। তাহলে আমাদের T4 সমান আসতেছে হচ্ছে কত, 2.474 সেকেন্ড। ক্যাপিটাল T4 আসতেছে 22050 জুল এন্ড V4 আসতেছে 7350 জুল। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা আমাদের লাস্ট পার্টটা দেখব। আচ্ছা, তো আমরা এখান থেকে মুছি, আমাদের এখান থেকে এটা বাদ। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে চতুর্থ, এখান থেকে লিখবো চতুর্থ, চতুর্থ 10 মিটার, দ্যাট মিন্স আগেরটার সাথে এবার আরো 10 আসে, যেটার ভ্যালু কত আসবে, 40 মিটার অতিক্রম কালে, অর্থাৎ ভূমি হতে কত মিটার উচ্চতায়, 0 মিটার উচ্চতায় আমরা ক্যালকুলেশন করতেছি। অর্থাৎ আমরা আসলে ভূমিতে আছি, আমরা লিখতে পারি ভূমিতে থাকা অবস্থায়। অর্থাৎ তুমি পুরোটাই লিখতে পারো এবং এটাই কল লিখতে পারো ভূমিতে থাকা অবস্থায়। তাহলে ভূমিতে থাকা অবস্থায় আমাদের কি হবে, আমরা যদি দেখি এই 4টা বাদ, এই 3টা বাদ, 1টা বাদ, ঠিক একইভাবে এই 3 বাদ, 1টা বাদ, আমাদের রেজাল্টটাও বাদ। তাহলে আমাদের এখানে থাকে কি, আমাদের থাকতেছে হচ্ছে V5। V5 ইজ ইকুয়াল টু এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আগেরটা ছিল হচ্ছে আমাদের কত, আগেরটা ছিল হচ্ছে আমাদের, যদি আমরা H3 ধরে থাকি, লেট H4, এই H4 এর ভ্যালুটা কত, H4 এর ভ্যালুটা হচ্ছে 0 মিটার, তো আমরা এখানে 0 মিটারে লিখছি। রেজাল্ট আসতেছে হচ্ছে 0 জুল। রেজাল্ট আসতেছে কত, রেজাল্ট আসতেছে 0 জুল। তাহলে একইভাবে আমরা এখান থেকে গতিশক্তিটা বের করব, 3 3 3, টোটালটা বাদ, 3 এন্ড হচ্ছে 3। তোমাদের অনেকবার লিখতে হচ্ছে আসলে, কিছুই করার নেই, তো ওইরকমই একটা ইয়া। তাহলে আমাদের গতিশক্তি সমান এখানে কত আসবে, T5 সমান আমরা এখানে পাবো হচ্ছে 4, তাহলে এটা আসবে 4, এটা আসবে 4। x4 কত, x4 হচ্ছে 40, x⁴ হচ্ছে 40। আমি এই যে দেখো যেখানে যেখানে চেঞ্জ করতেছি ওইখান থেকে একটু দেখে নিবা, যেখানে যেখানে আমি চেঞ্জ করতেছি ওখান থেকে দেখে নিবা। তাহলে এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 29,000, ক্যালকুলেশন করলে 400 জুল, 29,400 জুল। সিম্পল। এর পরেরটা হচ্ছে আমাদের T4 মিস হবে, এখানে 30 মিস হয়ে যাবে, এখানে 3 মিস, এখানে 4 মিস, 4 3 3, রেজাল্ট আলাদা। তাহলে আমরা এখানে দিব হচ্ছে ডিরেক্ট 5। তাহলে আমরা দিব সময় T5 হলে 40 মিটার অতিক্রম কালে, এখানে আমরা 40 বসাই নেই। আচ্ছা, অতিক্রম কালে তাহলে আমাদের এটা হচ্ছে কত, এটা হচ্ছে x4 ইজ ইকুয়াল টু আসবে কত, T5। তাহলে আমরা লিখবো T5 ইজ ইকুয়াল টু হচ্ছে x4। তাহলে আমাদের T5 ইজ ইকুয়াল টু x4 এর মান হচ্ছে 40। তাহলে আমরা এখানে জাস্ট 40 বসাই দিই আগের জায়গায়, 40 বসাইলে আসতেছে 2.857 সেকেন্ড। তাহলে আমরা একদম ভূমিতে পড়তে সময় নিচ্ছে কতটুকু, 2.857 সেকেন্ড। আমাদের T5 চলে আসছে পুরাটা, আর V5 চলে আসছে 0।
আই হোপ সো ক্যালকুলেশনটা বোঝা গেছে। ক্যালকুলেশন যদি তোমরা বুঝো, ক্যালকুলেশন খুবই সহজ ছিল। জাস্ট তোমাকে আলাদা আলাদা করে 4টা বার অঙ্কটা করতে, আর কিছুই না। অঙ্কটা একটু বড়, ঠিক আছে? অঙ্কটা জাস্ট একটু বড়, এইভাবে তুমি করে ফেলবা। এইভাবে করার পরে তোমাকে হচ্ছে ছক আঁকতে হবে। ছক আঁকলে একদম পারফেক্ট। আমরা ছক আঁকবো, আমরা ছক আঁকবো। আমরা এখানে লিখে নিব একটা কথা, যে উপরের গাণিতিক সমাধান থেকে বিভব শক্তি এবং সেই বিভব শক্তি অর্জনের জন্য যে সময় প্রয়োজন, সেই সময়ের মানগুলো নিয়ে নিচের ছকটি অঙ্কন করা হলো। তাহলে চলো ছক আঁকি। ছোট একটা ছক হবে। আমরা এখানে লিখবো হচ্ছে সময়, যেটা হচ্ছে আমাদের টাইম, এন্ড এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, এটা হচ্ছে আমাদের বি। আমরা এখান থেকে কয়টা টোটাল পাইছি? টোটাল 5টা। লিখে ফেলি, 2টা, 3টা, 4টা, নিচের একটা 5টা। তাহলে আমাদের দেখো, সময় যখন ছিল 0 সেকেন্ড, সময় যখন ছিল 0 সেকেন্ড, তখন বিভব শক্তি ছিল 29,400 জুল। তারপর হচ্ছে আমাদের যখন সময় ছিল হচ্ছে 1.428 সেকেন্ড, তখন আমাদের বিভব শক্তি ছিল 22,050 জুল। এগুলো হচ্ছে ক্যালকুলেশন থেকে নেওয়া। যখন আমাদের সময় ছিল 2.020 সেকেন্ড, তখন আমাদের বিভব শক্তি ছিল 14,700 জুল। যখন আমাদের সময় আস্তে আস্তে বাড়ছে, সময় বাড়লে আমাদের এখান থেকে কি চলে আসে? 7,350 জুল। এবং যখন আমরা একবারে নিচে চলে আসছি, তখন আমাদের এখান থেকে কত আসছে? জিনিসটা 0 জুল হয়ে গেছে। জিনিসটা আমাদের কি চলে আসছে? জিনিসটা হচ্ছে আমাদের 0 জুল হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা জিনিসটাকে কিভাবে লিখতে পারি? তো আমরা লিখার কাজ শেষ, এবার হচ্ছে আমাদের আঁকার কাজ। আঁকার কাজ, আঁকার কাজ দেখতে গেলে আমাদের তো একটা গ্রাফ পেপার দরকার। তো আমরা একটা পরবর্তী পেজে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, যেটা হচ্ছে গ্রাফের ব্যাকগ্রাউন্ড। দেখো, আমি একটা গ্রাফের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। তোমাদের গ্রাফ পেপার হচ্ছে এরকমই থাকে। তুমি কি কাজ করবা? এখান থেকে একটা রেখা টানবা এবং হচ্ছে উপর থেকে একটা রেখা টানবা। তাহলে আমরা এখান থেকে যে রেখাটা টানলাম, যে রেখাটা আমরা এখান থেকে টানলাম, এটাকে আমরা দিব হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো যাই হোক, তাহলে আমাদের এইখানে থাকবে হচ্ছে কে? আমরা এইখানে পাবো হচ্ছে, দিব যে এখানে থাকবে হচ্ছে বিভব শক্তি। আমি একটু সাইড থেকে লিখি আরো। বিভব শক্তি, যেটা কোন এককে দাও? জুল। তোমরা চাইলে কিলো জুলে কনভার্ট করে আঁকতে পারো, সমস্যা নেই। আর এখানে আমরা নিব হচ্ছে সময়, সেকেন্ড। তাহলে খেয়াল করো, আমরা আমাদের গ্রাফের এবার বিন্দুগুলা কিভাবে বসাবো। আমাদের বিন্দুগুলা কিন্তু অতি অদ্ভুত বিন্দু আসছে। আমাদের বিন্দুগুলা কিন্তু অতি অদ্ভুত বিন্দু আসছে, যে এক একটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং। তাহলে দেখো, আমাদের 1 পয়েন্ট এত থেকে মেইনলি যাইতে হবে এক্স অক্ষে এত পর্যন্ত। তাহলে আমরা কত ঘর সমান এক একটা ধরলে আসলে আমাদের জন্য বেটার হয়?
আমরা কত ঘর ধরলে আমাদের জন্য বেটার হয় আমি যদি দেখি 248। আচ্ছা, আমরা যদি এখান থেকে ড্র করি আমার ঘর আছে কটা, 1 2 অনেকগুলো ঘরই আছে। তাহলে আমরা হাইয়েস্ট যে পার্টটা 2.857 আমরা যদি দেখি কত আসে, 14 আসে। ওকে, আমরা আমরা এখানে দাগ দিয়ে নিব, খেয়াল করো, এবার আমি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ দিলে আমরা এবার কিভাবে এই জিনিসটাকে, আচ্ছা দাগ দেওয়া ছাড়াও আমরা জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে আমি এক্স অক্ষে প্রতি 5 বর্গ একক সমান নিতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে জিনিসটা বেটার আসে। প্রতি 5 বর্গ একক সমান আমি নিতে যাচ্ছি 1 ঘর। প্রতি 5 বর্গ একক সমান আমি নিতে যাচ্ছি 1 ঘর। তাহলে আমরা দেখো এই 1.25 এর জন্য আমরা 1.425 গুণ 5 দিলে আমাদের এটা যাবে হচ্ছে মেনলি 7 ঘর, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখি 1 2 3 4, এটা হচ্ছে আমাদের কত, এটা দিলাম হচ্ছে আমরা 5, তারপর হচ্ছে 6 7 8 9 10, এটা হচ্ছে আমাদের 10 11 12 13 14, 10 কি হয়েছিল, 6 7 8 9, না এটা 9 হয়েছিল, এইখানে যে হচ্ছে 10, এখানে হচ্ছে আমাদের 10, এখানে যে হচ্ছে আমাদের 15। আমরা 20 পর্যন্ত ড্র করে রাখতে পারি, এটা আমাদের এত দূর যাওয়া লাগে না। এটা যাওয়া লাগে না, দেখো 1.428 এইটা যতটুকু, এটাকে যদি তুমি 5 দিয়ে গুণ দাও দেখবা তোমার রেজাল্ট আসতেছে 7.14। তোমার রেজাল্ট আসতেছে হচ্ছে 7.14। তো তুমি যে কাজটা করবা, তুমি খেয়াল করো, তুমি যে কাজটা করবা, তো তুমি 5-এর পরে এখানে কত, এটা 6, এরপরটা হচ্ছে 7, 7.14 বলতে আসলে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 7, এটা নিঃসন্দেহে এই এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এটা হচ্ছে কত, 7.14। তাহলে এটা আমরা বসায় দিব, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে 1.428। ওকে, আচ্ছা, পরবর্তীটা কত, পরবর্তীটা আমাদের ছিল 2.020, তো এটার সাথে 5 গুণ করি, এখানে আসছে 10.1। তাহলে আমরা 10 হচ্ছে এখানে, আমাদের 0.1 আমরা এখানে দিলাম। ওকে, পরবর্তীটা আমাদের আছে হচ্ছে 2.470, এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের 2.474 ইন্টু 5, 12.37। তাহলে এটা 11, এটা হচ্ছে 12.37 হচ্ছে আমাদের এখানে ধরে নিলাম আমরা এখানে, জাস্ট অ্যাজাম্পশনের উপরে ধরে আমরা রাখবো। আচ্ছা, এর পরবর্তীটা কি, 2.857 ইন্টু 5, এটা আসতেছে 14.28। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে 14, এটা হচ্ছে সেই 14.28। খেয়াল করো, আমাদের প্রথম পয়েন্ট কিন্তু এখানে জিরোতে, আমাদের প্রথম টাইম 0 ছিল, দ্বিতীয় টাইম হচ্ছে আমরা এখানে 5টা টাইম কিন্তু এখানে দেখাইছি, আলাদাভাবে এইকে 5টা টাইম আমরা দেখলাম। ঠিক একইভাবে, ঠিক একইভাবে এখান থেকে আমাদের এনার্জিটা দেখা লাগবে, আমরা এখানে এনার্জিটা দেখবো। তাহলে এতটুকু, এতটুকু হচ্ছে এখান থেকে আমাদের শেষ করা। আমরা এবার, এবার হচ্ছে যেটা দেখবো আমাদের শক্তিগুলা কত, দেখো শক্তি শুরু হয়েছে 0 থেকে, তাহলে আমরা এখানে এটাকে 0 জুল, এটা পয়েন্ট আছে 0 জুল, এটা 0 জুল লিখতেই পারি। এবার হচ্ছে আমরা 0 পরে কত স্টার্ট করেছিলাম আমরা, 7350। দেখো খেয়াল করে, আমরা যদি খেয়াল করি যে আমাদের কিন্তু আসলে এক্স্যাক্টলি কত কত করে বাড়ছে। তুমি দেখো প্রথমটা ছিল 7350, এরপরে তুমি যদি আরো 7350 অ্যাড করো তাহলে তুমি কিন্তু 14700 পাবা, ঠিক আছে? এর সাথে
আরো 7350 অ্যাড করলে তুমি কত পাবা? 22,050 পাবা। তাহলে আমি এখানে একটা কাজ করবো, আমি প্রতি 5 ঘর 1 2 3 4 5 আমি এইটুকু সমান সমান হচ্ছে কত করে নিব? 7350 জুল। ওকে, ঠিক একইভাবে আমি উপরে যাব 1 2 3 4 5 আমি এখানে নিচ্ছি কতটুকু? আমরা সেম গ্যাপে নিচ্ছি। এখানে আমাদের 5টা একটু কম হয়ে যায় বারবার। এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল, দ্যাট মিনস 14,700। 14,700 আমরা পাবো। এখানে জুল কথাটা হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আসবে 14,700। ঠিক একইভাবে এখানে আমাদের আসবে হচ্ছে 22,050। ঠিক একইভাবে এখানে আমাদের আসবে হচ্ছে 29,400। দেখছো, আমরা এখানে কিন্তু জিনিসটাকে শো করলাম। তাহলে এইভাবে হচ্ছে আমাদের গ্রাফটা ড্র করতে হবে। এবার চলো আমরা আমাদের বিন্দুগুলা বসাই। তো আমাদের বোঝাই যাচ্ছে প্রথম বিন্দুটা আমরা পাবো হচ্ছে যখন আমাদের এটা হচ্ছে জিরো, যখন আমাদের এটা হচ্ছে জিরো, অর্থাৎ টাইম যখন জিরো, খেয়াল করে দেখো তখন আমাদের কিন্তু গ্রাফটা হচ্ছে বিভব শক্তি সবার উপরে। আমি এটাকে একটা গোল্লা দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের এই এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি গ্রাফের পয়েন্ট। প্রথম পয়েন্টটা জিরো এবং হচ্ছে কত 29,400। খেয়াল করলে দেখবা এই যে প্রথম পয়েন্টটা হচ্ছে জিরো 29,400, পরেরটা হচ্ছে 1.42, এরপরটা হচ্ছে 22,000 এত। তাহলে আমরা চলে যাই পরেরটাতেই। তাহলে আমাদের পরের পয়েন্ট হচ্ছে এই যে এটা সমান হচ্ছে কত হবে? এই 22,050। এখানে আমরা একটা গোল্লা দেই। ঠিক একইভাবে পরেরটা হবে হচ্ছে এই বরাবর। আমি যদি পারফেক্টলি ড্র করতে পারি গ্রাফটা চমৎকার হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের হবে কোন বরাবর? একদম এই 7,350। এবং আমাদের লাস্টেরটায় আসবে হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে। কেন? কারণ আমরা দেখছিলাম লাস্টে হচ্ছে আমাদের বিভব শক্তি জিরো চলে আসছে। দেখছো, বিভব শক্তির গ্রাফটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমরা কিন্তু বিভব শক্তির গ্রাফটা এখান থেকে পেয়ে গেলাম। তো গ্রাফটা কিন্তু দেখো যে উপর থেকে নিচে নামতেছে। এটা দিয়ে তুমি বুঝতেছো সময় যত বাড়তেছে বিভব শক্তি তত করে কমতেছে। তো তুমি এখানে কি করবা? তুমি এখানে জাস্ট রেখাটা বক্রভাবে হচ্ছে যোগ করে দিবা। ধরো এটা কি হবে? স্ট্রেট লাইন বানায় না, এটা হচ্ছে একটা বক্র রেখা হবে। কারণ ভিন্ন ভিন্ন সময়ের ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন বিভব শক্তি আসছে। তাহলে এখান থেকে আমরা এইভাবে কিন্তু কি পারি বলতো? এটা কিসের গ্রাফ পেয়ে গেলাম? আমি যদি শর্ট করে দেখাই, দেখো গ্রাফটা দেখতে চমৎকার। আমরা এটা কিসের গ্রাফ পেয়ে গেলাম? এটা হচ্ছে আমরা বিভব শক্তি সময় এইটা গ্রাফ পাইলাম। তাহলে আমরা লিখবো গ্রাফ সময় বিভব শক্তি। ঠিক আছে, সময় বিভব শক্তি থেকে আমরা এরকম একটা গ্রাফ পাই। তাহলে আই হোপস এই গ্রাফটা বোঝা গেছে এবং এই গ্রাফটা কিভাবে আঁকতে হবে এটাও আই হোপস বোঝা গেছে। তাহলে এতটুকু শেষ। এবার আমরা প্রিভিয়াসে যাই। তো প্রিভিয়াসে গেলে আমাদের এইবার আমরা আবার লিখবো যে গাণিতিক সমস্যাগুলা থেকে বা গাণিতিক সমাধানের মাধ্যমে আমরা সময় এবং গতিশক্তির মানগুলো নিচের ছকে স্থাপন করি। সময় এবং গতিশক্তির মানগুলো নিচের ছকে স্থাপন করি। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? আমরা লিখবো এখান থেকে, এটাকে লিখবো হচ্ছে গতিশক্তি, এটাকে লিখবো হচ্ছে আমাদের কি বলা যায় গতিশক্তি মানে হচ্ছে টি। তাহলে আমরা লিখে ফেলি গতিশক্তি শুরুতে ছিল 0 জুল, পরে ছিল
এটা আমরা একটু দ্রুত করবো এবং অনেক কিছু আমরা বলবো না, কারণ আমরা বিভব শক্তিটা ডিটেলস দেখছি। ওকে, তাহলে এই যে আমাদের পাঁচটা মান, এই পাঁচটা মান হচ্ছে আমাদের গ্রাফে বসাইতে হবে। আমি আবার একটা গ্রাফ ড্র করতেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এখানে আমরা জিনিসটাকে যদি ড্র করি, আগে দিয়ে আমরা নিলাম হচ্ছে এখান থেকে এটা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ। তাহলে আমরা লিখে ফেলি যে আমাদের এখানে হচ্ছে গতি শক্তি, যার একক হচ্ছে, একক অবভিয়াসলি লিখতে হবে গ্রাফে, যার একক হচ্ছে জুল, এবং আমরা এখানে লিখবো সময়, যার একক হচ্ছে সেকেন্ড। আর গ্রাফের নাম কি? সময় গতিশক্তির গ্রাফ। সময় গতিশক্তির গ্রাফ। তাহলে এখানেও আমরা সেম কাজটাই করব, যে আমাদের যে বিন্দুগুলো ছিল ওভাবে আমরা যদি নেই, এখানে 4 5, এটা হচ্ছে আমাদের 5। আমরা মনে করি দেখি আমাদের প্রথমটা ছিল হচ্ছে 7.14, তাই না? তাহলে আমাদের 7.14, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এইটা হচ্ছে আমাদের 7.14। এরপরটা ছিল আমাদের 10, এরপরটা ছিল 10.1 সামথিং। তাহলে আমরা এখানে এটা দেই 10.1 সামথিং, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এরপরটা ছিল হচ্ছে, আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে করে দেখি, 2.474 ইন্টু 5, 12 পয়েন্ট সামথিং আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের 10 পয়েন্ট সামথিং এটার গ্রাফ। 10 পয়েন্ট সামথিং হলে 11 12, তো 12 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের এখানে। এন্ড দ্য লাস্ট ওয়ান আসবে হচ্ছে 2.857 ইন্টু 5, 14 পয়েন্ট সামথিং। এটা 12 13 14 14 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে আমাদের 15। এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট ছিল কিছুক্ষণ আগে, এটা আমরা জলদি এগিয়ে ফেললাম। এবার হচ্ছে আমরা উপরে হচ্ছে একইভাবে শক্তি দেখাবো। এটাকে দেখাবো হচ্ছে ওই যে 7350 জুল। জুল লিখবো না, শুধু 7350 লিখবো। এরপরে লিখবো 14700। এরপরে লিখবো হচ্ছে আমাদের 22050। লাস্টে লিখবো হচ্ছে 29400। এইবার খেয়াল করে আমাদের গ্রাফটা কেমন হয়। তাহলে আমাদের যখন হচ্ছে জিনিসটা হচ্ছে কি ছিল 0 সেকেন্ড, তখন আমাদের গ্রাফের দেখবা হচ্ছে শক্তিও ছিল হচ্ছে 0। যখন আমাদের ইয়াটা আসছে 1.42 তে, তখন আমরা মাত্র এতটুকু শক্তি গেইন করছি। আবার যখন আমাদের আসছে হচ্ছে 2.020, তখন আমরা শক্তি গেইন করছি হচ্ছে 14700। এরপরে যখন আমাদের আসছে টাইমের তুলনায় আমরা গেইন করলাম যে 22050। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে আমরা চলে গেছি 1,29,000। এই যে আমাদের পয়েন্ট, এটা হচ্ছে আমরা এবার যোগ করে দিব। আমরা যদি যোগ করি, দেখছো গতিশক্তি কিন্তু সময়ের সাথে সাথে কি হচ্ছে, গ্রাফ দেখে বোঝাই যাচ্ছে গতিশক্তি সময়ের সাথে সাথে বাড়তেছে। গ্রাফটা কেন এরকম বক্ররেখা আসলো, কারণ দেখো আমাদের সময়টা কিন্তু নির্দিষ্ট না। এইটাই হচ্ছে আমাদের গ্রাফ, যে গ্রাফটা হচ্ছে আমাদের গতি শক্তির জন্য ড্র করা লাগবে। তাহলে খেয়াল করি আমাদের আগের গ্রাফটা, কোথায়? এই যে এটা ছিল আমাদের সময় বিভব শক্তির গ্রাফ, এটা হচ্ছে আমাদের সময় গতি শক্তির গ্রাফ। তাহলে সময় বিভব শক্তি এবং গতি শক্তির গ্রাফ এইটা লেখা শেষে, এটা তো লেখা শেষ। এরপরে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যতটুকু পরিবর্তন আসছে সেই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তোমাকে পরিবর্তন অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। তো এইটা একটু আমাদের সমস্যা। তো আমরা এখানে পরিবর্তনটা ব্যাখ্যা কিভাবে করব? তো আমরা লিখবো হচ্ছে এভাবে, যে প্রথম শূন্য মিটার অতিক্রমকালে
অতিক্রমকালে বিভব শক্তি সম্পূর্ণ 29,000 কতটা 29,400 জুল থাকে। গতিশক্তি 0 জুল। থাকে। অতএব মোট শক্তি আমরা পাবো হচ্ছে কত 29,400 যোগ 0 ডিভাইডেড বাই হচ্ছে 29,400 জুল। ঠিক আছে, এরপরে লিখবো হচ্ছে পরবর্তী 10 মিটার অতিক্রমকালে, আমি ডট ডট দিয়ে যাচ্ছি, বিভব শক্তি আমাদের লিখবো বিভব শক্তি কমে যায়, বিভব শক্তি কমে যায়, আমরা লিখবো বিভব শক্তি কমে যায় কতটুকু কমে, আমাদের বিভব শক্তি কমে যায় 29,700 থেকে, যদি আমরা ওই পয়েন্টারটা দেখি আমাদের এই পয়েন্ট আসছে হচ্ছে 22,000 এত জুল ইজ ইকুয়াল টু কত 7,350 জুল আমরা লিখবো। এবং এই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, এই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, এই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আমরা এখান থেকে লিখবো আবারও মোট শক্তি সমান কত 7350 প্লাস 220 এত 0 ইজ ইকুয়াল টু 29400। এরপর আমরা লিখবো আবার যে পরের 10 মিটার অতিক্রমকালে বিভব শক্তি কমে যায়, বিভব শক্তি কতটুকু কমছিল আমরা যদি খেয়াল করে দেখি, এত থেকে আমরা বাদ দিব 14,700 এত জুল, তাহলে আমাদের আসে কত 14,700 জুল। এবং আমরা লিখবো এবং এই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তার মানে আমাদের মোট শক্তি সমান হবে হচ্ছে 14,700 প্লাস 14,700 যেটা হচ্ছে আমাদের 29,400 জুল। এরপর আমরা লিখবো আমাদের এরপরের 10 মিটার অতিক্রমকালে বিভব শক্তি কমে যায় কত কমে 29,400 মাইনাস 7,350, আমাদের আসে হচ্ছে 22,000 এত। এবং আমরা লিখবো এবং এই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আমরা লিখবো মোট শক্তি সমান হচ্ছে কত 22,000 এত প্লাস 7350, এখান থেকে আসবে 29400 জুল। আমরা লিখবো লাস্ট হচ্ছে এভাবে যে শেষ 10 মিটার অতিক্রমকালে, শেষ না লিখে লিখবো হচ্ছে আবার বা পুনরায় লিখতে পারো, পুনরায় 10 মিটার অতিক্রমকালে এভাবে হচ্ছে কত আসবে আমাদের কমে যাবে হচ্ছে, আমরা এখান থেকে লিখবো যে পুরা শক্তিটাই হচ্ছে এখান থেকে কমে যাবে 29,000 এত মাইনাস হচ্ছে কত 0 জুল, আমাদের যাবে কি 29,000 এত জুল কমে গেছে। এবং আমরা লিখবো এই শক্তি পুরোটা গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে, এই শক্তি পুরোটা গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে, কথাটা লিখে নিও। এরপর তোমরা লিখবো মোট শক্তি সমান হচ্ছে কত, মোট শক্তি সমান হচ্ছে
গতিশক্তির এত এবং বিভব শক্তির এত যোগ করলে এত। তাহলে আমরা এখান থেকে লিখবো, আমরা এখান থেকে ডিসিশনটা লিখবো কি, আমরা এখান থেকে ডিসিশনটা কি লিখবো? তো কোয়েশ্চেনটা চলো চলে যাই। আমাদের কোয়েশ্চেনটা কি বলছিল দেখো, অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখবো, আমরা এখান থেকে লিখবো যে বস্তুকে প্রতি 10 মিটার পর পর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুর বিভব শক্তি কমতে থাকে এবং যতটুকু বিভব শক্তি কমে ঠিক ততটুকুই গতিশক্তি অর্জিত হয়। উপরোক্ত ম্যাথের মাধ্যমে আমরা তাই দেখতে পাই, কিন্তু প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই যে মোট শক্তি সংরক্ষিত হয় অথবা অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ মোট শক্তির পরিবর্তন হয় না, কিন্তু বিভব শক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে এবং সর্বশেষে পুরো বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এভাবেই আমাদের 10 মিটার পরপর যদি বস্তু নিচের দিকে পড়তে থাকে শক্তির পরিবর্তন হবে। এইটা লিখলে তুমি পারফেক্টলি হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে অ্যান্সারটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে কিছুই করার নেই, কোশ্চেনটা ওইভাবেই ক্রিয়েট করছে, আমাদের ওইভাবে অ্যান্সার করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা আই হোপ সো ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, লেখচিত্র থেকে আমাকে আবার গ্রাফ আঁকতে হবে। কোন উচ্চতায় বস্তুটি, কোন উচ্চতায়, আর কি এটা কোন না, এটা কোন হবে, কোন উচ্চতায় বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি সমান এটা দেখাইতে হবে এবং সেটা মোট উচ্চতার কত অংশ এটাও তোমাকে বলতে হবে। তাহলে চলো আমরা প্রথমে এটা স্টার্ট করবো হচ্ছে এভাবে, গ্রাফ দিয়ে। তাহলে আমি এই গ্রাফটা দিয়ে দেখাই, ঠিক আছে? এই গ্রাফটা দিয়ে আমি দেখাই, তোমরা আবার এই গ্রাফটা আঁকবা, গ্রাফটা আঁকতে হবে। এই গ্রাফটা দিয়ে যদি আমি দেখাই, আমি যদি এখানে ডিফারেন্ট দেখাই তাহলে খেয়াল করলে আমরা দেখবো যে আমাদের প্রথম পয়েন্ট এইখানে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইখানে, দেন তৃতীয় পয়েন্ট হচ্ছে এইখানে, আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে এইখানে, এন্ড হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এইখানে। আমি গতিশক্তিটা আরেকবার ড্র করতেছি, তাহলে ড্র করলে কেমন হয় দেখো তো, একই একই গ্রাফে দুইটা এরকম হবে হুবহু, তাই না? এরকম হবে। তাহলে আমরা এই গ্রাফ ড্র করার সময় আমরা লিখব যে বিভব শক্তি ও গতি শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি। তোমরা চাইলে এক কাজ করতে পারো, তোমরা একটা হচ্ছে পেন্সিল দিয়ে হচ্ছে গাঢ় করে আঁকতে পারো, একটা হালকা করে আঁকতে পারো, দেন হচ্ছে পাশে লিখে দিতে পারো যে হালকাটা হচ্ছে আমাদের গতিশক্তি মিন করে আর গাঢ় আমাদের কালিটা হচ্ছে কি বিভব শক্তি, বা এরকম কিছু একটা। তো দেখো তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ঘয়ের স্টার্টিং। আমরা শুরুতে গ্রাফ দিব, তো গ্রাফ দিলে দেখো তো কি দেখা যাচ্ছে, গ্রাফ দেখা যাচ্ছে যে আমাদের এই যে পয়েন্টটা আছে অর্থাৎ 14,700 জুল বরাবর, ওই মোমেন্টে আসলে দুইটা দুইটা শক্তি আসলে সমান হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা লিখি, আমরা যদি এবার লিখি গ হতে পাই, আচ্ছা না গ হতে না, আমরা এখান থেকে এটাকে ধরো নাম দেই হচ্ছে এ, এ এ বিন্দুতে হচ্ছে আমাদের দুইজনের শক্তি সমান হবে। আমরা লিখি যে গ্রাফ থেকে লক্ষণীয় এ বিন্দুতে বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে, বিভব শক্তি এবং গতি শক্তি কি হবে সমান হবে। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম গ্রাফ থেকে লক্ষণীয় এই বিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। তাহলে এ বিন্দুতে শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ কত আমাদের 14,700 জুল
ও সমান হবার সময়, তোমরা শক্তিদ্বয় সমান হবার সময় লিখতে পারো। শক্তিদ্বয় সমান হবার সময় টাইম ইকুয়াল টু কত আমাদের দেখো তো 2.020 সেকেন্ড। তাহলে আমরা লিখবো সময় 2.020 সেকেন্ড। ওকে, এবার হচ্ছে আমরা লিখবো যে গ থেকে এই সময় ও শক্তি পরিমাণের উচ্চতা ব্যবহৃত হয়েছিল কতটুকু 20 মিটার। দেখবা মান করতে গেলে আমাদের 20 মিটার ছিল, তাহলে আমরা বলবো যে 20 মিটার যে ভূমি হতে 20 মিটার উপরে পাথরের বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। তারপরে আমরা লিখবো এই উচ্চতা, লাস্ট পার্ট, এটা হচ্ছে আমরা লাস্ট পার্ট, এই উচ্চতা মোট উচ্চতা 20/40 ইন্টু 100, 50%, মানে 50% উচ্চতায় আমরা ইকুয়াল পাচ্ছি। তো দেখো, তো এইটাই হচ্ছে আমাদের চমৎকার একটা প্রশ্ন। তো এইরকম প্রশ্নগুলা কিন্তু তোমরা ইন্টারে হরদম পাবা। তো যাই হোক, তারপর আমরা এটা দেখে নিলাম আমাদের এইচএসসি এসএসসি থাকা অবস্থাতে অ্যাসাইনমেন্টের জন্য আসলে এটা দেখা হইলো, প্লাস গতির মতো কঠিন একটা জিনিস আমরা সলভ করছি। তো আসলে ফিজিক্স আমরা যত সলভ করব তত আসলে আমাদের বেটার লাগবে, ঠিক আছে? ফিজিক্সের কোনো আসলে তল নাই, সর্বোচ্চ যে কোনো কিছু কঠিন হতে পারে। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে কথা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।